এয়ার ফ্লোটা যায়। So hot wire anemometer is a commonly used device for measuring mean and fluctuating velocities in fluid flows. The flow sensing element in short length of 5 micrometer diameter platinum tungsten wire. So যে ওয়্যারটা আমরা এয়ার ফ্লোর মধ্যে ডুবাই দিচ্ছি এটা কি 0.5 মিলিমিটারের প্লাটিনাম টাংস্টেন ওয়্যার, welded between two prongs and probe and heated electrically as a part of the Wheatstone bridge. So এটা নরমালি একটা এরকম লম্বা প্রোব টাইপের, প্রোব মানে কি একটা লম্বা দণ্ডের মতো, এটার মাঝখানে একটা হোল থাকে, এই হোলের মধ্যে এই রেজিস্ট্যান্সটা বের করা থাকে, আর বাকি সেটআপটা ভিতরে চলে যায় হুইটস্টোন ব্রিজের বাকি অংশটুকু। Okay, so the hot wire anemometer consists of a sensor, a small electrically heated wire exposed to wind flow and for electrical equipment, which performs the transformation of sensor output into useful electrical signal. So এটা ফ্লো ভেলোসিটিকে কি, ফ্লো ভেলোসিটিটাকে আলটিমেটলি রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট এগুলাতে কনভার্ট করতেছে। সো এটা কি অ্যাকচুয়ালি একটা ট্রান্সডিউসার, যেহেতু ইলেকট্রিক্যাল সিগন্যাল পাইতেছি। The electronic circuitry forms an integral part of the anemometer system and has a direct influence on the probe characteristics. The sensor itself is very small. Typical dimension of this heated wire is 5 micrometer in diameter and 1 to 3 millimeter in length, and thus giving an almost punctual measurement. Size অনেক ছোট and almost accurate calculation দেয়। So দুই টাইপের মডেল আছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট আর একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, যেটা অলরেডি আমরা ডিসকাস করছি। তো ফার্স্ট একটা হচ্ছে কনস্ট্যান্ট ওয়্যার অ্যানোমিটার, কনস্ট্যান্ট কারেন্ট। তো দুই টাইপের মডেল। সো দ্য ব্রিজ অ্যারেঞ্জমেন্ট অ্যালং উইথ দ্য অ্যানোমিটার হ্যাজ বিন শোন ইন দ্য ডায়াগ্রাম। এই যে নিচে ডায়াগ্রামটা দেখানো হয়েছে, যে এটা একটা হুইটস্টোন ব্রিজ। তো এই হুইটস্টোন ব্রিজের মধ্যে এই 4 নাম্বার মানে যে মেইন রেজিস্ট্যান্সটা, এটা আমরা কি গ্যাস ফ্লোর মধ্যে ডুবাই দিচ্ছি, এটার উপর দিয়ে গ্যাসের ফ্লো হইতেছে। So kept in the flowing gas stream to measure flow rate. A constant current is passed through the sensing wire. Then the voltage across the bridge is kept constant. So current যদি constant হয়, V proportional to I, V constant থাকবে যদি I constant হয়। So এটার দুই পাশের যে ভোল্টেজ এটা কনস্ট্যান্ট থাকবে। স্যার এই অ্যানোমিটার গুলো কি স্যার গ্যাস ইঞ্জিনে ব্যবহার করা হয়? হ্যাঁ, ওটা ইঞ্জিনের ক্ষেত্রে নরমালি এইভাবে সরাসরি অ্যানোমিটারটা দেওয়া হয় কিনা আমি শিওর না, কারণ আপনি যদি গ্যাস ফ্লোর মধ্যে এখানে হোল তৈরি করেন তাহলে গ্যাস লিকেজ হওয়ার চান্স আছে। এটা করা যেতে পারে ধরেন ফ্লো এর একবারে ইনিশিয়ালি অথবা এন্ডে সেট করে দাও, যাতে মাঝখান দিয়ে লিকেজ না হয়, এরকম করা যেতে পারে। টারবাইনে ঢোকার ঠিক আগ মুহূর্তে আপনি সেট করে দিলেন, ছোট তো বেশি বড় সাইজ না, কিন্তু ফ্লো এর মাঝখানে দেওয়া হবে না। হ্যাঁ, ইউজ করা যেতে পারে ওখানে গ্যাস টারবাইনের ফ্লো এর মধ্যে, কিন্তু এটার বেশিরভাগ ইউজ হচ্ছে যে এয়ার কন্ডিশনিং ডাকের মধ্যে। আরো ইউসেজ আমরা দেখবো পরে, যে আছে অ্যাপ্লিকেশনস নিচে আছে, আমরা দেখবো একটু পরে, সমস্যা নাই। ওকে, due to gas flow the heat transfer takes place from the sensing wire to the flowing gas, and hence the temperature of the sensing wire reduces, causing a change in the resistance of the sensing wire. So resistance change হবে। Due to this, galvanometer which was initially at zero position, ওই যে ব্যালেন্স অবস্থায় ছিল, ওটা কি করবে, ডিফ্লেকশন শুরু হয়ে যাবে এটা। ঠিক আছে, সো ওই গ্যালভানোমিটারটা যদি আমরা ক্যালকুলেশনের জন্য ক্যালিব্রেট করে রাখি ফ্লো রেট মেজারমেন্টের জন্য, ওই যে ইকুয়েশন গুলা অনুযায়ী যেগুলো আমরা বললাম হিট ট্রান্সফার আর ফ্লুইড মেকানিক্স থেকে আসবে, দেন আমরা এখান থেকে ফ্লো রেট ক্যালকুলেট করতে পারবো। সেখানে কি হচ্ছে, এই তারের উপর দিয়ে ফ্লো হইতেছে, এটা কুল হইতেছে, কুল হইলে টেম্পারেচার কমতেছে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমতেছে। ঠিক আছে, রেজিস্ট্যান্স কমার কারণে আমরা সেই রেজিস্ট্যান্স থেকে ফ্লো রেটটা পাইতেছি। ওকে, সেকেন্ড টাইপ হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার। তো এবার যেহেতু এটার মধ্যে কনস্ট্যান্ট টেম্পারেচার, তার মানে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। এবার তাহলে কারেন্ট কনস্ট্যান্ট না, কারেন্ট নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারেন্টের ভ্যালু চেঞ্জ হবে।
সো কারেন্টের ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে কি এই পয়েন্ট আর এই পয়েন্টের মাধ্যমে মাঝখানে ভোল্টেজও চেঞ্জ হবে। তো একটা ভোল্ট মিটার লাগাই দিলাম এই জায়গায় ভোল্টেজের চেঞ্জটা মাপার জন্য। সো এখন কি হবে, যদি এটার উপর দিয়ে এয়ার ফ্লো হয়, এয়ার ফ্লোর কারণে এটা কুল হবে, কুল হলে কারেন্ট প্রবাহ চেঞ্জ হবে, কারেন্ট প্রবাহ চেঞ্জ হয়ে গেলে আমাদের ভোল্টেজ চেঞ্জ হবে। সো এই ভোল্টেজ চেঞ্জটা যদি আমি ক্যালিব্রেট করি ক্যালকুলেশনের জন্য ইকুয়েশনের মাধ্যমে, সেখান থেকে আমরা ফ্লো রেট পেয়ে যাব। সেম মেথড, জাস্ট খালি এবার কনস্ট্যান্ট টেম্পারেচার। The bridge arrangement along with the anemometer has been shown in diagram. The anemometer is kept in the flowing gas stream to measure flow rate. Current is initially passed through the wire. Due to the gas flow, heat transfer takes place from the sensing wire to the flowing gas, and this tends to change the temperature and hence the resistance of the wire. The principle in this method is to maintain temperature and resistance of the wire constant. Therefore, the current through the sensing wire is increased to bring the sensing wire to its initial resistance and temperature. So, এই যে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাইতেছে, রেজিস্ট্যান্সটা যদি আমি আবার আগের পজিশনে আনতে চাই তাহলে কি আমার কারেন্টের পরিবর্তন করতে হবে। সো এই কারেন্টের পরিবর্তনটার কারণে আমার ভোল্টেজের পরিবর্তন হচ্ছে, দেন এই ভোল্টেজের পরিমাপ থেকে আমরা ক্যালকুলেট করতেছি কি ফ্লো রেট মেজার ক্যালকুলেশনটা আসতেছে। So the electrical circuit required in bringing back the resistance and temperature of this wire to initial condition becomes the measure of flow rate. এই যে বলছে যেটুকু কারেন্টের পরিবর্তন দরকার পড়তেছে সেটাই আমার মেইন ক্যালকুলেশনের ভ্যারিয়েবল হয়ে গেল ফ্লো রেট বের করার জন্য, যেটা পরে আমার ইকুয়েশনের মানে ক্যালিব্রেট করলে আমরা ডেল আই থেকে ফ্লো রেট পেয়ে যাব। আচ্ছা, তো বর্তমানে কিছু অ্যানোমিটার বের হয়েছে যেটা ফ্লো রেটও মাপতে, ফ্লো রেটের ডিরেকশনটাও মাপতে পারে। ফর এক্সাম্পল এটা দিয়ে একটু খেয়াল করেন, যদি গ্যাস ফ্লো এই দিক থেকে এই দিকে ফ্লো হয় তাহলে গ্যালভানোমিটার ফর এক্সাম্পল এই দিকে ডিফ্লেকশন দিল। এখন যদি আমার ফ্লো রেট এই দিক থেকে এই দিকে হয় তাহলে গ্যালভানোমিটার ফর এক্সাম্পল এই দিকে ডিফ্লেকশন দিল, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে। তো এরকম হইতে পারে। তো এটার সাথে কি আমি ডিরেকশনটাও বুঝতে পারতেছি। তো অনেক সময় এরকম ভাবে ডিরেকশনও মেজার করা যায় অ্যানোমিটারের মাধ্যমে। এখন এটা 2 ডিরেকশনালও হইতে পারে, 3 ডিরেকশনালও হইতে পারে, ওগুলার সেটআপ আরো কমপ্লেক্স। ওটার মধ্যে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, 3 অ্যাক্সিস বরাবরই 3টা অ্যানোমিটার বসাবো। যদি 2D হয় তাহলে 2 দিকে অ্যানোমিটার বসাবো। ওখান থেকে আমরা হচ্ছে ডিফ্লেকশনের মাধ্যমে বুঝতে পারবো যে কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে গ্যালভানোমিটারের। আচ্ছা, এখন আমরা হচ্ছে অ্যাডভান্টেজ গুলা দেখি অ্যানোমিটারের। এটা যেহেতু সিম্পল একটা ডিভাইস, যেটাতে কমপ্লেক্স কোনো কিছু নাই, জাস্ট একটা সার্কিট, হুইটস্টোন ব্রিজ সার্কিট, আর সাথে জাস্ট একটা মাইক্রোকন্ট্রোলার ডিসপ্লে লাগানো। তো এটা লেস কস্ট আর কি তুলনামূলকভাবে। সো এটার আরো কিছু ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ আছে, যেমন এটার যেহেতু এয়ার ফ্লো গ্যাস মেজার করতেছি, আমি গ্যাসের ফ্লো রেট মেজার করতেছি। সো এটা যদি গ্যাস ফ্লো ফ্ল্যাকচুয়েটও করে তাহলে আমি তারপরেও ভেলোসিটি মাপতে পারবো, কারণ এটা কি শুধুমাত্র কুলিং রেট থেকে ক্যালকুলেট করতেছে। সো ফ্লুইডের ফ্লোটা যদি ফ্ল্যাকচুয়েটিংও হয় তাও কি হিট ট্রান্সফার হবেই। সো আমার মেজারমেন্টে কোনো সমস্যা নাই। দেন এটার সাইজ ছোট, এটার অ্যাকুরেসিও ভালো। দেন ভিন্ন ভিন্ন ফেজের ফ্লো মাপতে পারে। এটা যদি আমি লিকুইডের মধ্যে ডুবাই দেই গ্যাস ছাড়া তাও মাপতে পারবে, কারণ কি লিকুইডের সাথেও হিট ট্রান্সফার হবে। কিন্তু কিছু প্রবলেম আছে লিকুইডের মধ্যে ডুবাইলে, ওগুলো একটু পরে দেখতেছি। আবার যেটা বললাম, ফ্লো ফ্ল্যাকচুয়েট করলে কোনো সমস্যা নাই। সো টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে আমার প্রবলেম হবে না, ল্যামিনার হোক টার্বুলেন্ট হোক। দেন আরো কিছু অ্যাডভান্টেজ আছে, যেহেতু এটা রেজিস্ট্যান্স মেজার করতে পারে, রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচার চেঞ্জ
রিলেটেড। সো এটাকে আমি যদি ইনডিরেক্টলি ক্যালকুলেশনটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে এমন ভাবে দিতে পারি রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের সম্পর্ক থেকে, তাহলে কি এটা একই সাথে টেম্পারেচারও মাপতে পারবে ওই ফ্লো রেটের ভ্যালু থেকে বা রেজিস্ট্যান্সের ভ্যালু থেকে। ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপের অ্যাডভান্টেজ আছে অ্যানোমোমিটারের মধ্যে। ডিসঅ্যাডভান্টেজ খেয়াল করি, যেহেতু এটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, অনেক সময় আনওয়ান্টেড থাকতে পারে। ওয়ান্টেড সিগন্যাল গুলা আমাদের আবার কন্ডিশনিং এর প্রয়োজন পড়তে পারে। সো এই আনওয়ান্টেড আরেকটা হচ্ছে এটা যেহেতু খুবই পাতলা একটা তারের টাংস্টেনের, সো ফ্লো ভেলোসিটি যদি অনেক বেশি হয় এরকমও হইতে পারে যে ধাক্কা খেয়ে ভাঙে গেছে এটা, সো ইট ক্যান ব্রেক। লিকুইড ফ্লো এর ক্ষেত্রে যেটা সমস্যা হয়, লিকুইডটা কি ওই তারের উপরে আস্তে আস্তে জমতে থাকতে পারে, ডেপোজিশন করতে পারে, তারের মধ্যে জং ধরে যেতে পারে। জং টং ধরলে কি হবে, এটার আস্তে আস্তে ইফেক্টিভনেস কমে যাবে। আমাদের বারবার ক্যালিব্রেট করা লাগবে কয়েকদিন পরে পরে অ্যাকুরেট রিডিং পাওয়ার জন্য। দেন আরেকটা কি হতে পারে, উপরে লিকুইডের কোটিং পড়ে যেতে পারে, আস্তে আস্তে জমে, লিকুইড জমে যে কোটিং পড়তে পারে, তখন কি আমরা ভুল রিডিং পাবো, কারণ যেই পরিমাণ হিট ট্রান্সফার হওয়ার কথা ওই পরিমাণ হিট ট্রান্সফার হবে না একটা নির্দিষ্ট ফ্লো এর জন্য। তারপর সিগন্যাল নয়েজের কথা অলরেডি বললাম। পরে যেই দুইটা ডিসঅ্যাডভান্টেজ লেখছে, হিট ট্রান্সফার এন্ড এরোডাইনামিক্স প্রবলেম। সো এগুলা হিট ট্রান্সফারটা ইউনিফর্ম নাও হইতে পারে। ফর এক্সাম্পল প্রতিটা তারের প্রতিটা পয়েন্টে সেম হিট ট্রান্সফার হইলো না কোনো কারণে, তাইলেও ভুল রিডিং আসতে পারে মাঝে মাঝে। সো তারটা ঠিক একদম অ্যাকুরেটলি বানাইতে হবে, নাইলে কি হবে না। কোনো জায়গায় রেডিয়াস কম, কোনো জায়গায় রেডিয়াস বেশি, এরকম তার যদি হয় তাহলে এমন হতে পারে যে হিট ট্রান্সফার ইউনিফর্ম হবে না। সো এই কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে। আরেকটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমি এটা ফ্লো এর মধ্যে ডুবাই দিচ্ছি, তাহলে মেইন ফ্লো রেটটা যে ওর আমি একটা বাধার সৃষ্টি করতেছি এক্সট্রা। সো আমার যেই জিনিসটার ফ্লো রেট মাপতেছি সেটার জেনারেল ফাংশনিং এর মধ্যে কি এটা বাধার তৈরি করবে। ইট উইল ক্রিয়েট ডিস্টারবেন্স ইন দ্য ফ্লো অফ দ্য ডিভাইস। সো এই সব কারণে এই ডিভাইসের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। তো এখন আমরা অ্যানোমিটার অ্যাপ্লিকেশন গুলা দেখি। কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাপ্লিকেশন আছে, যেমন ফার্টিলাইজারের প্ল্যান্টের মধ্যে ইউজ করা হয় গ্যাসের ফ্লো বোঝার জন্য। দেন ডিফারেন্ট টাইপস অফ গ্যাসের ফ্লো প্রয়োজন হয় বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কিছু বানানোর জন্য। ফর এক্সাম্পল আপনারা যদি চিন্তা করেন অ্যারোসল প্রোডাকশন হইতেছে, অ্যারোসলটা কি গ্যাস, পরে ওইটা না হয় টিনের ভিতরে লিকুইড করে ঢুকানো হয় হাই প্রেসারের মাধ্যমে, কিন্তু অ্যারোসলটা যে ফার্স্টে বানাচ্ছে ওটা কি গ্যাসিয়াস। তো ওটা যে ওরা সাপ্লাই লাইন যেটা, সে সাপ্লাই লাইনে ঠিকঠাক মতো প্রোডাকশনের জন্য যে ফ্লোরেটটা দরকার সেটা মেইনটেইন হইতেছে কিনা সেটা সে ক্যালকুলেট করার জন্য অ্যানোমিটার ইউজ হতে পারে। তারপরে ওই ড্রাফট ফ্যান গুলা যে আছে, ফোর্স ড্রাফট, ইনডিউস ড্রাফট, এসব ফ্যানের মাধ্যমে ঠিকঠাক মতো গ্যাসের ফ্লো হচ্ছে কিনা, ইনটেক বা এক্সস্ট হচ্ছে কিনা, এগুলা ক্যালকুলেট করা যাইতে পারে। যেমন চিমনি দিয়ে বাতাস ধোয়া বের হয়ে যায় ফ্যাক্টরি গুলোতে, তো এখানে এই স্মোকের ফ্লো রেট ঠিকঠাক আছে কিনা, আমাদের পরিবেশ দূষণ রোধ করার জন্য যে মিনিমাম একটা লেভেল থাকে যে এটা ক্রস করা যাবে না, তো এটা ক্রস করতেছে কিনা এটা মনিটর করা যায় ফ্লো রেটের মাধ্যমে। ফর এক্সাম্পল 200 মিটার কিউব পার সেকেন্ড, কথার কথা আর কি, এটা ক্রস করা যাবে না। তো আমি ফ্লো রেটের মিটার দিয়ে চেক করতে থাকবো, অ্যানোমোমিটার দিয়ে, যে আমার এই ভ্যালুটা ক্রস করতেছে কিনা। যদি ক্রস করে ফেলে তাহলে আমরা কি ব্যবস্থা নিব। তো এই গেল কেমিক্যাল ইন্ডাস্ট্রি। পাওয়ার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, পাওয়ার জেনারেশনের সময় ফার্নেস থাকে,
ফর এক্সাম্পল কোল বেসড পাওয়ার প্ল্যান্টের মধ্যে ফার্নেস থাকে, ফার্নেসের মধ্যে আমরা কি কম্বাশনের জন্য উই সাপ্লাই এয়ার, বিকজ এয়ার ওয়ার্কস অ্যাজ এ অক্সিডাইজার, অক্সিজেন থাকে ওখানে, জারণ করার জন্য আমরা অক্সিডাইজার হিসেবে এয়ার ইউজ করি। সো ওই এয়ারটা যে সাপ্লাই দিচ্ছি, একটা নির্দিষ্ট পরিমাণ কোল, টু বার্ন এ সার্টেন অ্যামাউন্ট অফ কোল উই নিড সার্টেন অ্যামাউন্ট অফ এয়ার, সো দ্যাট এয়ার flow rate has to be maintained perfectly, otherwise the combustion will not be complete and the coals will be wasted. So to maintain certain amount of air flow rate, we need to constantly monitor it. So in that case we can also use anemometer to measure the air. So also in one of you gave an example about gas turbine or gas power generation. ওখানে কি গ্যাসের ভিতরে কি এয়ার ফুয়েল মিক্সচারের একটা গ্যাসের ফ্লো থাকে, সেটা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার জেনারেশন করার জন্য আবার নির্দিষ্ট পরিমাণ এয়ার ফুয়েলের মিক্সচার, গ্যাসিয়াস মিক্সচারটা টারবাইনের দিকে ফ্লো করতে হবে। সো ওইটা মেজার করার জন্য আমরা অ্যানোমোমিটার ইউজ করতে পারি। সো এনভায়রনমেন্ট প্রোটেকশনের কারণে যেটা বললাম, ওই যে চিমনি দিয়ে গ্যাস বের হয়, এটা একটু আগে বলে ফেলছি, কেমিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। সো বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফারের বিভিন্ন অক্সাইড, এগুলা কি পরিমাণে এমিট হইতেছে পরিবেশের মধ্যে আমার ফ্যাক্টরি থেকে, এটা আমার সার্টেন লিমিটের মধ্যে আছে কিনা এটা চেক করার জন্য আমরা ইউজ করতে পারি অ্যানোমিটার। কারণ ফ্লো রেট যদি জানি, তাহলে কি পরিমাণ বের হইতেছে এটাও আমরা বের করতে পারবো। সো এই এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য এটা মনিটর করা ইম্পর্টেন্ট। ড্রাগ এন্ড ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেম ভাবে বিভিন্ন টাইপের ফ্লো ডিভাইস থাকে যেটার মধ্যে ফ্লো রেট মেজার করার প্রয়োজন হয়। যেমন এই যে এখানে এক্সাম্পল দাও কার্বন ডাই অক্সাইড ট্রিটমেন্টের জন্য। তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি হচ্ছে না কম হচ্ছে, এটা মেজার করার জন্য আমরা ইউজ করতে পারি। তারপর জারণ করার জন্য অ্যাজ ইউজুয়াল একটু আগে বললাম যে অক্সিজেন মিশ্রিত বাতাসের প্রয়োজন হয়। সো ওই কেসেও কি পরিমাণ অক্সিজেন আমি সাপ্লাই দিচ্ছি এটা চেক করতেও অ্যানোমিটার ইউজ করা যেতে পারে। হোপফুলি আপনারা একটা বেসিক ধারণা পাইছেন এই পুরো ব্যাপারটা থেকে। এখন এই মেজারমেন্টটা কিভাবে করা হয় এটা বুঝতে হলে আপনাদের এক্সপেরিমেন্টটা দেখা দরকার। তো আমরা এখন এয়ার কন্ডিশনিং সিস্টেমের ডাক্ট থেকে কিভাবে এই এয়ার ফ্লোটা মেজার করা হয় এটা আমরা একটা ভিডিও দেখব। তো এই ভিডিওটা দেখলে আরেকটু হয়তো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। Hey guys, this is Craig Migliaccio with AC Service Tech, and today what we're going over is how to measure airflow with a induct hot wire anemometer. So we're inserting this tip into the duct, into those holes right there that we've pre-drilled, but I'll explain why we drilled them in the location where we drilled them at. But we're going to measure our airflow, which is measured in CFMs, and that's cubic feet per minute. And we're going to confirm that our measurement, our average CFM, is correct by using the temporized formula. Oh, basically feet cube per minute second মাপ দেয় কি CFM, প্রতি মিনিটে কত কিউবিক ফিট পাস হইতেছে। এটা আমাদের ডিভাইসের মধ্যে সেট করা যায়। আমরা চাইলে মিটার কিউব পার সেকেন্ডও ক্যালকুলেট করতে পারবো। ওদের সুবিধা অনুযায়ী ওরা ওইভাবে ক্যালকুলেট করতেছে। Of our tool, and we're going to go ahead and turn this on. Now there's a little bit of a warm-up period, and over here on the probe tip, you see you have your two sensors there. They're on your probe, and we're going to be taking this probe and putting it into the duct. On the tool right now, you see it says feet per minute, and then here it says temperature. Now you can go down and you see CFMs and Fahrenheit. You see CFM, feet per minute. So we're just going to leave it right here for now. We're going to be putting this into a rectangular duct, so we're going to press the duct button, and you see it says, Ayaka shoulders her family's duty to cherish the aspirations of ordinary people. Diameter, height, and width. So we're going to press enter for that.
And we have a rectangular duct indicated by that right there. If we were to press down, you see it's a circle for a round duct. So we're going to leave it at rectangle. সো যেই এরিয়াটার ফ্লো রেট আমরা মাপবো সেটার সাইজও এখানে সিলেক্ট করতে হবে। গোলাকার হলে গোলাকার আসবে। এখন রেক্টেঙ্গুলার সিলেক্ট করছো। Rectangular duct, and we're going to press enter. And our dimensions for our duct is 10.25 inches. সো ওই রেক্টেঙ্গুলার ডাকের কি একটা দৈর্ঘ্য প্রস্থ থাকবে, এখানে সেই দৈর্ঘ্য প্রস্থটা সেট করে দিতে হবে। So we're just going to leave it. কারণ ও কি করবে, ওই যে ভেলোসিটির সাথে এরিয়া গুণ করবে, গুণ করে কি ফ্লো রেট দিবে, এই কারণে ওকে ডাইমেনশনটা দিয়ে দেওয়া লাগে। At about 10.2, so you can just press up or down, and then you press enter, and our depth for the duct is 18 inches. So we already have it set there. So 18 inches, we're going to press enter, and now we're going to press our average button. So this is going to be a timed average. So you see that we have our clock right there. We're going to press enter, and now we're ready to insert this probe into the duct. And when we do get this all the way in the duct, we can go ahead and press enter, and we're going to start our timing. The reason that we're timing is because we're going to be putting this probe in at different depths inside the duct in 5 different holes. So we want to get an average CFM for the whole duct. Remember that it's very important to check the airflow of a system in preparation to check the refrigerant charge. And if you're not familiar with checking the refrigerant charge and troubleshooting, check out our book, which is available over on our website and also Amazon. But in order to determine where your holes need to be drilled, you got to make sure that it's in a long straight section of duct, and that's very close to the air handler. You want to make sure to know what how far. ওকে, ও জায়গায় বেসিক্যালি কি করলো, যে এই ডাক্টের ফ্লো রেট যেহেতু মাপতে হবে আমাকে, ওই হুইটস্টোন ব্রিজের যে 3 নাম্বার রেজিস্ট্যান্সটা এটা কি আমার ডুবাই দিতে হবে, বা এই প্রোবটা ভিতরে ঢুকাই রাখতে হবে ফ্লো রেটের মধ্যে, যাতে ওর উপর দিয়ে এয়ার ফ্লো হয়। সো এটা করার জন্য সে 5টা হোল তৈরি করছে। হোলগুলা কোন কোন ডিসটেন্সে নেওয়া হবে এটাও ইম্পর্টেন্ট। সো এখানে একটা মেজারমেন্ট সে বলবে যে কত কত দূরে নিতে হবে। You're going to be drilling your holes. In order to determine that, it's very easy. It's if this duct from here to here is less than 30 inches, then you're going to be drilling 5 holes. If it was between 30 and 60, বললো যে 30 ইঞ্চির ভিতরে যদি হয় সাইজ, তাহলে 5টা হোল হবে, যদি 30 থেকে 60 এর মধ্যে হয় তাহলে 6টা হোল হবে। inches, then you'd need 6 holes. But for a 5 hole, right here, a 5 hole for the traversing, your point from here to here is going to be 7.4% of the duct width. সো টোটাল উইডথ যতটুকু তার 7.4% হবে, দূরত্বে হবে প্রথমটা। এইভাবে সে বাকিগুলো বলবে একে একে। So from here to here is going to be 28.8%. From here to here is 50%. From here to here is 71.2%. And from here to here is 92.6. So it's very easy. If this is a 10.25 inch duct, you take your calculator and it's 10.25 times 0.074. And that's going to give you right around 3/4 of an inch. If you did 10.25 times 0.288, you're going to have right around 3 inches. It's a little bit less than 3 inches. And 50% is obviously right in the middle, and your other side is going to be just the same. It's going to be a mirror image of this side. So you technically don't have to do your 71.2% and your 92.6. So this is going to be 3/4 of an inch off. This is going to be roughly about 3 inches. This is going to be in the center. So you know where all your holes are drilled at. Now you're going to be drilling the holes to a diameter of whatever duct plug you have. এখন হচ্ছে এই যে হোল যে করলাম, এখন তো মাপার জন্য হোল করলাম, মাপা শেষ হয়ে গেলে কি এখান থেকে আমার এয়ার ফ্লো লস হইতে পারে, এর জন্য একটা প্লাগ নেওয়া হবে এই হোলের সাইজের, যেটা দিয়ে আমি লাগাই দিতে পারবো যাতে বন্ধ হয়ে যায়। You want to make sure that your probe is going to fit into the hole. So in this case we're using 3/8 inch duct plugs. In order to drill the holes, I usually use a unibit, and you see that we have a unibit on our drill, and we are drilling into the duct. If you're not comfortable and you feel like you're going to go in too far, you can put a washer on the unibit to stop you from going in too far. This is how I do it. We have our system running now, and what I'm going to do is I'm going to switch from feet per minute to CFM, and as well, there is a flat part here on our probe. We're going to need to have that up, because to have this up, we're going to allow our airflow in through these 2 sensors.
If we don't, our airflow is going to be coming at the side and it's not going to be accurate. বাই দ্য ওয়ে, এই যে লম্বা দণ্ডটা আছে এটার ভিতরেই হুইটস্টোন ব্রিজের সার্কিটটা লাগানো, আর ওই যে ফাঁকা দেখা যাচ্ছে এই জায়গায়, তো এই ফাঁকার মধ্যে ওই যে হুইটস্টোন ব্রিজের ওই রেজিস্ট্যান্সটা বের করা থাকে। So what I'm going to do is I'm going to insert this probe all the way to the end of the duct where this probe touches the end of the duct, and then I'm going to press enter to start our timer. And once I get it out to the end, right about here, I'm going to press enter again, and then I'm going to insert it all the way into our other hole. So here we go. Now what I'm going to try to do is I'm going to try to maintain about 11 seconds. I want to have it at about the same time for each hole. Meet the Big Ocean Bottle, the bigger brother to our world-changing ocean bottle. এই যে রিডিং আসতেছে ফ্লো রেটের। পাঁচটা পয়েন্ট থেকে নিচে এভারেজ করার জন্য। We're doing pretty good so far with keeping our time at about the same amount per hole. There we go. So 55 seconds. We did 11 seconds per hole. That's right on. And what I'm going to do now is I'm going to press our average, and that's going to show us our CFM. So our CFM is 837. And now what I want to do is I want to prove that this is very close to the CFM of what it should be by using the temporize formula. ওই যে ফ্লো রেটটা মাপলো ওর 2 টন সিস্টেম, ওর জন্য 2 টন সিস্টেমে আমরা বলছিলাম যে এভারেজ 1 টনের জন্য 400 সামথিং সিএফএম লাগে, ওর 2 টন সিস্টেমে 800 সামথিং আসছে আর কি, মানে ঠিকঠাক আছে। এখন ওইটা চেক করে দেখাবে যে এটা ভ্যালুটা অ্যাকচুয়ালি কতটুকু অ্যাকুরেট দিচ্ছে। ও আরেকটা মেথডে এটা ক্যালকুলেট করবে, যেটা আমাদের ইম্পর্টেন্ট না, একবারে লাস্টে চলে যায় এই কারণে। ও অন্য একটা মেথডে ক্যালকুলেট করে চেক করে দেখবে যে ওর ভ্যালুটা কতটুকু অ্যাকুরেট। You can turn it off at the thermostat, or since we're right here, I'm just going to turn it off at the breaker. So our volts times amps times 3.414 equals 17,835. Then we have 1.08 times the delta T, and that equals 20.74. So we have 17,835 divided by 20.74, and we're left at 860 CFMs. So what you want to remember is that for every ton of capacity, থিওরিটিক্যাল ক্যালকুলেশন থেকে মান আসছে হচ্ছে 860, আর ওর এক্সপেরিমেন্ট থেকে মোটামুটি একটা মান আসছে 837। তো মোটামুটি অ্যাকুরেট মানা যায়, মানে অ্যাকসেপ্টেবল রেঞ্জ আর কি। অ্যানোমিটারের যে রিডিংটা দেখাচ্ছে CFMs of airflow for a cooling system, for an air conditioning system. So that could be, say, 350 to 425 CFMs, and you could have on the lower side at 350 if you're trying to remove a lot of humidity out of the building, but we're right about on the higher side right there. We're at 430 CFMs per ton. So 860 CFMs divided by 2 for a 2-ton capacity equals 430 CFMs. The CFM that we got with the temporize formula was very close to what we read with the induct anemometer. It was just slightly higher, but once again, very close. So this system has the correct amount of airflow it needs for us to check the refrigerant charge and also for troubleshooting. So if you want to learn more about troubleshooting while reading the refrigerant gauges and checking superheat, subcooling, vapor sat temp, আপনারা বুঝতে পারছেন কিভাবে করা হচ্ছে জিনিসটা? জি স্যার। আর স্যার সিএফএম জিনিসটা কি? সিএফএম মানে হচ্ছে ফিট কিউব পার মিনিট আর কি, কিউবিক
সিএফ মানে হচ্ছে কিউবিক ফিট আর এম মানে পার মিনিট আর কি। ওটা জাস্ট ওরা হচ্ছে এই ইউনিট প্রিফার করে, বাংলাদেশে হয়তো ডিফারেন্ট ইউজ করে। এভাবে যে যেটা সুবিধা ওটা মিটারে সেট করে নেওয়া যায় যে কোন রিডিং এ নেবেন আপনি, এসআই ইউনিটে নেবেন নাকি ফিট এফপিএস ইউনিটে নেবেন, এটা হচ্ছে মিটার থেকে সেট করে নেওয়া যায় নিজের ইচ্ছা মতো। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই নেক্সট ল্যাব রিপোর্টের মধ্যে শুধু এই 5টা কোশ্চেন অ্যান্সার করলেই হবে, এই উপরের এত কিছু লেখা লাগবে না। ঠিক আছে, আপনারা ভিডিওটা আবার নিজেরা দেখবেন, শুধু এই টাইটেল গুলা দিয়ে 5টা কোশ্চেনের অ্যান্সার করবেন। হ্যাঁ, ভিডিও লিংক দেওয়া আছে, এটা আমি গতকালকে আপলোড করছি অলরেডি, আপনারা নিজেরা একবার দেখবেন। তো আপনাদের যদি আরো কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার আজকে অ্যাটেন্ডেন্স গুলা কিভাবে দিব স্যার? আমি অলরেডি পোস্ট করছি অ্যাটেন্ডেন্স, ওই একই ভাবে দিলেই হবে আগের মতো, 1টা 10-এর মধ্যে দিতে হবে, পোস্ট করা আছে। ক্লাসরুমের মধ্যে যে একটু চেক করেন। তাহলে স্যার লিভ নিতে পারবো? হ্যাঁ, ক্লাস শেষ, আপনাদের যাদের কোনো কোশ্চেন নাই লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভাই হচ্ছে যে স্যারের হচ্ছে যে আগের অ্যাসাইনমেন্টে যেটা ছিল বুঝছেন, তো ওইটা তো অনেক মানে পুরো শীট লিখতে গেলে তো অনেক বড় হবে।